নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 30শে মার্চ দ্য হিন্দু নিউজ পেপার এর ফার্স্ট এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, আজকের এডিটোরিয়ালটিতে ভারত এবং নেপালের মধ্যে সম্পর্ককে নিয়ে আলোচনা করা হয়েছে। খুবই সিম্পল একটা এডিটোরিয়াল, আপনারা চাইলে নিজেরাও পড়তে পারবেন। তো দেখুন, ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবেন। সেখান থেকে আপনারা সমস্ত এডিটোরিয়াল ভিডিওগুলোর পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং নিজেরাই পড়তে পারবেন। তো আমরা যেহেতু এক্সাম পারপাস এডিটোরিয়াল পড়ি, তাই সবার প্রথমে এক্সাম রিলেটেড কিছু বিষয়ে আলোচনা করব, তারপরে আমরা পুরো এডিটোরিয়ালটি ওয়ার্ড টু ওয়ার্ড লাইন বাই লাইন পড়ব। তো দেখুন, এখানে আমাদের ভারত রয়েছে, এখানে রয়েছে নেপাল। তো সবার প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে ভারতের কোন কোন স্টেটস, ভারতের কোন কোন রাজ্যগুলো নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করে। তো দেখুন, ভারতের টোটাল 5টি রাজ্য, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম। এই 5টি রাজ্য, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, এই 5টি রাজ্য নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করে। ঠিক আছে, এরপরে আমরা জানব নেপাল ভারতের সঙ্গে 1751 কিলোমিটার বর্ডার শেয়ার করে। এইখান থেকে 1751 কিলোমিটার বর্ডার নেপাল আমাদের সঙ্গে শেয়ার করে। বুঝতে পারছেন, এটা জানবো। ঠিক আছে, এগুলো এক্সাম রিলেটেড কিছু বিষয় আমরা মনে রাখবো। তারপরে ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম কি আমরা তো সবাই জানি। এদিকে বাংলাদেশ, পাকিস্তান, এদিকে রয়েছে আফগানিস্তান, হ্যাঁ, এখানে নেপাল, ভুটান, এদিকে শ্রীলঙ্কা। তো এরকম কতগুলো প্রতিবেশী দেশ রয়েছে, আর এই প্রতিবেশী দেশ নিয়ে আমাদের আজকে এডিটোরিয়ালটিতে আলোচনা করা আছে, বিশেষ করে নেপালকে নিয়ে। ঠিক আছে, আরও অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো আমরা এডিটোরিয়ালটি পড়লেই বুঝতে পারবো। তো দেখুন, এখানে কি রয়েছে, নেইবার্স ফার্স্ট। নেইবার মানে কি? নেইবার মানে প্রতিবেশী, আর যেহেতু এখানে এস যোগ করা হয়েছে মানে অনেকগুলো প্রতিবেশী, তাই না? তো নেইবার্স ফার্স্ট মানে কি? প্রথম। তাহলে প্রথমেই আমাদের প্রতিবেশী, না, প্রতিবেশীদের উপরে আমাদেরকে ধ্যান দিতে হবে। যাই হোক, তাই রাইটার এখানে বলতে চাইছেন যে ইন্ডিয়া মাস্ট ইনভাইট, ইন্ডিয়াকে নিশ্চয়ই ইনভাইট করতে হবে, মানে নিমন্ত্রণ করতে হবে দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ নেপাল। কাকে ইনভাইট করতে হবে? যে নতুন যে মানে প্রধানমন্ত্রী হলেন, নতুন যে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হলেন কোথাকার, নেপালের, ওনার নাম কি? বেলেন সাহা। ওই বেলেন সাহাকে ইনভাইট করতে হবে, নিমন্ত্রণ করতে হবে। কাকে? ভারতকে। আর এটা নিশ্চয়ই করতে হবে। আর এটা কিসের জন্য করতে হবে? টু দিয়ে বলছেন রিভাইভ টাইজ। আর এটা করতে হবে রিভাইভ করার জন্য, বা পুনরুজ্জীবিত বলতে পারেন, বা রিস্টোর করার জন্য। টাইজ মানে সম্পর্ককে। তাহলে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ককে আবার নতুনভাবে গড়ে তোলার জন্য, আবার রিনিউ করার জন্য, বা রিস্টোর করার জন্য সম্পর্ককে আমাদের ভারতকে কী করতে হবে? নেপালের যে নতুন প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছেন ওনাকে ইনভাইট করতে হবে। তো এখানে একটা গ্রামার কনসেপ্ট বলে রাখি, যখনই মডাল ভার্ব ইউজ হবে না, মডাল ভার্বের পরে সবসময় আমরা বেস ফর্ম ব্যবহার করি, হ্যাঁ না? ভার্বের বেস ফর্ম মানে ভার্বের সঙ্গে কখনো আমরা এস বা ইএস কিছুই যোগ করি না, বা ইডি ফিডি কিছু যোগ করি না, শুধু ভার্বের ওয়ান বেস ফর্ম ব্যবহার করি। ওই জন্য এখানে ইনভাইট লেখা হয়েছে, হ্যাঁ না? বুঝতে পারছেন? ইন্ডিয়া ইনভাইট, ইন্ডিয়া মাস্ট ইনভাইট। তো যাই হোক, আমরা এডিটোরিয়ালটি পড়ি, খুবই সিম্পল একটা এডিটোরিয়াল। আচ্ছা, বেলেন সাহা সেখানকার নতুন প্রাইম মিনিস্টার হলেন। আমরা জানি কিছুদিন আগে সেইখানে জেনজি রিভলিউশন হয়েছিল, তাই না, নেপালে। দিয়ে সেইখানকার সরকার পড়ে যায়, মানে অ্যাকচুয়ালি ফেলানো হয় সরকারকে, রিজিম চেঞ্জ হয়ে যায়, আর নতুন সেখানকার প্রধানমন্ত্রী হয়েছেন বেলেন সাহা। আর এই বেলেন সাহা একজন কি বলবো, খুবই কম এজের প্রধানমন্ত্রী আর কি। আর নেপালের ইতিহাসে একদম নতুন এক ধরনের প্রধানমন্ত্রী এসছে, যেটা আমরা এডিটোরিয়ালটি পড়লে বুঝতে পারবো। তো দেখুন, ইন অ্যান এক্সচেঞ্জ অফ আর্লি মেসেজেস। ইন মানে মধ্যে, কার মধ্যে? অ্যান এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে আদান প্রদান। কিসের এক্সচেঞ্জ? অফ আর্লি মেসেজেস। আর্লি মানে একদম খুব মানে তাড়াতাড়ি, মানে কি খুব আগে আর কি। মেসেজ মানে কি? মেসেজ মানে হচ্ছে এই যে বার্তা, মানে আর্লি মেসেজ মানে এই যে খুবই, মানে কি বলবো, প্রধানমন্ত্রী হওয়ার পরে পরেই, হ্যাঁ না, খুব শীঘ্রই যে বার্তা হলো, সেই বার্তায় আদান প্রদান হলো, যে কথাবার্তা হলো বা আলোচনা বলতে পারেন, সেইখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যান্ড নেপালস নিউলি সর্ন ইন প্রাইম মিনিস্টার বলেন্দ্র বেলেন সাহা। তাহলে এই দুজন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং সেখানকার প্রধানমন্ত্রী, ওনার নাম এইটা। তো ওরা দুজন বা ওনারা দুজন সেড বলল বা বলেছে, কি বলেছে? দে লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং ক্লোজলি। দে লুক ফরওয়ার্ড মানে সামনের দিকে দেখবে, বা ভবিষ্যতের কথা বলা হচ্ছে। লুক ফরওয়ার্ড মানে ভবিষ্যতে, ওয়ার্কিং ক্লোজলি, ওয়ার্কিং মানে কাজ করবে, আর ক্লোজলি মানে খুব কাছাকাছি, হ্যাঁ না, মানে ভালো সম্পর্ক রেখে কাজ করবে ভারতের সঙ্গে নেপাল।
আর কিসের জন্য? টু টেক ফরওয়ার্ড বাইলেটারাল টাইজ। আর যার জন্য, কিসের জন্য করবে এটা? যাতে বাইলেটারাল টাইজ বা আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক ইন্ডিয়া এবং নেপালের মধ্যে যাতে ভালো হয়ে যায়, হ্যাঁ না, টেক ফরওয়ার্ড হয়ে যায়, সামনে আরও ভালো আমরা সম্পর্ক তৈরি করতে পারি। বুঝতে পারছেন ব্যাপারটা? খুবই সিম্পল। নতুন যে নিউলি সর্ন ইন মানে সর্ন মানে কি? সর্ন মানে হচ্ছে শপথ গ্রহণ করা। তাহলে নিউলি সর্ন ইন যিনি এই নতুন প্রথমভাবে বা নব, এইখানে লেখা রয়েছে বাংলাতে নব শপথ গ্রহণকারী, এটার মানে হচ্ছে এটা। খুবই সিম্পল, বুঝতেই পেরেছেন আশা করছি। এরপরে যেটা আছে দেখুন, দিল্লি অ্যান্ড কাঠমান্ডু। দিল্লি হচ্ছে আমাদের রাজধানী, কাঠমান্ডু হচ্ছে নেপালের রাজধানী। তো দিল্লি এবং কাঠমান্ডু মানে নেপাল এবং ভারত, তাই না? ভারত এবং নেপাল। আর প্রিপেয়ার্ড মানে প্রস্তুত, হ্যাঁ না, প্রস্তুত হয়েছে কিসের জন্য? টু বিগিন মানে শুরু করতে, এ নিউ চ্যাপ্টার, একটা নতুন চ্যাপ্টার মানে অধ্যায়, ইন রিলেশনস, কোথায়? একটা সম্পর্কের একটা নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত হয়েছেন। ইউনাইটেড বাই ফ্যামিলিয়াল বন্ডস। আর এটা ইউনাইট করা হয়েছে, ইউনাইটমেন্টে একত্রিত করা হয়েছে বলতে পারেন কিসের মাধ্যমে? ফ্যামিলিয়াল মানে পারিবারিক, না, যেখানে অনেক মিল রয়েছে, এরকম একটা বন্ধনের মাধ্যমে। এ শেয়ার্ড কালচার, একটা শেয়ার্ড মানে কি? শেয়ার্ড মানে ভাগাভাগি, কালচার মানে সংস্কৃতি, যে আমাদের এবং নেপালের কালচার অনেকটা ভাগাভাগির মতো, হ্যাঁ না, শেয়ার করার মতো, খুবই অনেকটা মিল, এই টাইপের রাইটার বলতে চাইছেন। ওপেন বর্ডার্স, আর আমাদের ভারত এবং নেপালের মধ্যে অনেকটা ওপেন বর্ডার রয়েছে, মানে একদম খোলামেলা বর্ডার, সীমানা। অ্যান্ড ইন্টারটুয়াইন্ড পলিটিক্স, এবং রাজনীতি রয়েছে কেমন? ইন্টারটুয়াইন্ড মানে একে অপরের সাথে জড়িত, বলতে পারেন ওতপ্রোতভাবে জড়িত, এই ধরনের যে রাজনীতি রয়েছে। এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা কি করছি? ভারত আর নেপালের মধ্যে সম্পর্ককে নতুনভাবে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। বুঝতে পারছেন? ল্যান্ডলকড নেপাল। এখানে ল্যান্ডলক মানে কি? ল্যান্ডলক মানে দেখুন, যখন কোনো দেশ হয়, যখন কোনো দেশ তার চারিধারে কোনো সমুদ্র থাকে না, চারিধারে শুধু কি থাকে? মানে এমনি স্থলভাগ থাকে, তাদেরকে, সেই সমস্ত দেশকে বলা হয় ল্যান্ডলক। যেমন আমি নেপালকে দেখলাম, তাই না? নেপালের এইরকম রয়েছে, এখানে হিমালয় পর্বত রয়েছে, এই সাইডে ভারত রয়েছে, তাই না? এইখানে কি কোনো সমুদ্র রয়েছে? সমুদ্র নেই। এই কারণে নেপাল হচ্ছে একটা ল্যান্ডলক কান্ট্রি। বুঝতে পারছেন? তো এই যে ল্যান্ডলক কান্ট্রি বা ল্যান্ডলক নেপাল মানে কি বলবো, মানে ল্যান্ড মানে কি? ভূমি, হ্যাঁ, ভূমি দিয়ে ঘেরা, এর বাংলা যাই হোক একটা, এখানে হ্যাঁ স্থলবেষ্টিত, সরি। তো স্থলবেষ্টিত যে এক দেশ নেপাল, হ্যাজ ডিপেন্ডেন্ট অন, হ্যাঁ না, হ্যাজ দিয়ে পারফেক্ট টেন্স বলছে, যে মানে ডিপেন্ড মানে কি? নির্ভর করেছে, না, সবসময় নির্ভর করেছে কার উপরে? অন ট্রেড অ্যান্ড ট্রানজিট। তাহলে ট্রেডের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও, আর ট্রানজিটের ক্ষেত্রেও। ট্রানজিট মানে পরিবহন ব্যবস্থা। কার উপরে? থ্রো ইন্ডিয়া, হ্যাঁ না, ভারতের উপর নির্ভর করেছে। কারণ ভারতের এইখানে বঙ্গোপসাগর রয়েছে, ভারত তো চারিদিকে বলছে, 3 দিকেই সমুদ্র রয়েছে। তো যে কোনো বিজনেসের ক্ষেত্রে সমুদ্র দিয়েই সব থেকে বেশি বিজনেস হয়, আপনারা জানেন। তো সমুদ্র থেকে বিজনেসের জন্য ভারতের উপরেই নেপাল নির্ভর করেছে। উইথ ইন্ডিয়াজ প্ল্যানস ফর অ্যান এনার্জি গ্রিড ইন দ্য রিজিয়ন অ্যান ইম্পর্ট্যান্ট চ্যানেল ফর নেপালস হাইড্রো পাওয়ার এক্সপোর্ট অ্যান্ড রেভিনিউজ। তাহলে কি এই সমস্ত ক্ষেত্রে, এই যে হাইড্রো পাওয়ার, তারপরে রেভিনিউজ, হ্যাঁ না, রেভিনিউ মানে রাজস্ব, হাইড্রো পাওয়ার মানে বুঝতে পারছেন জলবিদ্যুৎ, হ্যাঁ না, এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি, এইসব ক্ষেত্রে ভারত আর নেপালের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, এটাকে কি বিশ্লেষণ করতে হবে আবার? উইথ ইন্ডিয়াস প্ল্যান মানে পরিকল্পনা, কিসের জন্য? ফর এনার্জি গ্রিড মানে হচ্ছে তোমার কি বলবো, এনার্জি মানে কি? শক্তির গ্রিড মানে হচ্ছে শক্তির গ্রিড, নেটওয়ার্ক অফ ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন, একটা এনার্জির যে একটা মানে কি বলবো, একটা নেটওয়ার্ক রয়েছে। কোথায়? ইন দ্য রিজিয়ন, সেই অঞ্চলে, নেপাল এবং ভারত এই অঞ্চলটাই। অ্যান ইম্পর্ট্যান্ট চ্যানেল, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, চ্যানেল মানে কি? চ্যানেল মানে হচ্ছে রাস্তা, হ্যাঁ না, কার জন্য? নেপালের জন্য। মানে ভারত নেপালকে সাহায্য করছে হাইড্রো পাওয়ার এক্সপোর্টের ক্ষেত্রে, হ্যাঁ না, আর রেভিনিউর ক্ষেত্রে। এরপরে কি রয়েছে দেখুন, এখানে রয়েছে লাইক মেনি ফর্মার লিডার্স, মানে মেনি ফর্মার মানে কি? আগের, হ্যাঁ না, ফর্মার, যেমন আমাদের ভারতের ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন মনমোহন সিং, হ্যাঁ না, প্রধানমন্ত্রী মোদির আগে মনমোহন সিং ছিলেন, তাহলে উনি ফর্মার প্রাইম মিনিস্টার। সেরকম নেপালের লাইক, যেমন অনেক ফর্মার লিডার্স, অনেক আগেকার যারা প্রধানমন্ত্রী ছিলেন নেপালের, মিস্টার সাহা মানে বেলেন সাহা স্টাডিড, হ্যাঁ না, বেলেন সাহা স্টাডি মানে পড়েছিলেন,
কোথায়? ইন ইন্ডিয়া, ভারতে। মানে নেপালের আরও অনেক প্রধানমন্ত্রীর মতো ইনিও কিন্তু ভারতে পড়াশোনা করেছেন। ফ্যামিলিয়ারিটি এ সাইড, ফ্যামিলিয়ারিটি মানে কি? ফ্যামিলিয়ারিটি মানে পরিচিতি, হ্যাঁ না? পরিচিতিকে যদি আমি এক পাশে রাখি, ইট উড বি এ মিস্টেক, এটি হতে পারে, উড বি মানে হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা মিস্টেক মানে ভুল, টু অ্যাজিউম এটাকে কল্পনা করা, দ্যাট যে হিজ অ্যাসেনশন উইল চার্ট, হিজ অ্যাসেনশন মানে কি? অ্যাসেনশন মানে হচ্ছে মানে এই যে ক্ষমতা আরোহণ করা, হ্যাঁ, উনি যে ক্ষমতায় এলেন, হ্যাঁ না, মানে উত্থান হলো ক্ষমতায়, যে প্রধানমন্ত্রী হলেন, সেইটা উইল চার্ট, উইল চার্ট, উইল চার্ট মানে কি? উইল মানে ভবিষ্যতে, চার্ট মানে পথ, পথ দেখাবে আর কি, পথ নির্ধারণ করবে। এ ওয়েল ওর্ন, ওয়েল ওর্ন মানে কি? ওয়েল ওর্ন মানে একদম খুব ভালো, হ্যাঁ না, মানে বহু ব্যবহৃত, অ্যান্ড প্রেডিক্টেবল কোর্স বিটুইন দ্য টু কান্ট্রিজ, যে ভারত এবং নেপালের মধ্যে একটা খুব পরিচিত বা আগের থেকে হয়ে আসছে খুব ভালো একটা সম্পর্ক, এরকম কিছু একটা হবে, এটা কিন্তু যদি আমরা আশা করি, ইট উড বি এ মিস্টেক, এটা একটা ভুলও হতে পারে, না? কারণ অনেক কারণ রয়েছে, সেটা আমরা পরে দেখছি, এডিটোরিয়ালটিতেই আলোচনা করা হয়েছে। 35 মানে 35 বছর বয়সেই হি ইজ নেপালস ফার্স্ট মাধেসি লিডার, তাহলে নেপালের মাধেসি এর কমিউনিটির উনি একজন লিডার, বুঝতে পারছেন, নেতা, প্রথম নেতা মাধেসি থেকে। অ্যান্ড আপটার্নস দ্য ওল্ড ডমিনেন্স, আপটার্নস মানে উল্টে দেওয়া, হ্যাঁ না, টার্ন মানে ঘুরিয়ে দেওয়া, আপ মানে উপরের দিকে, মানে একটু ঘুরিয়ে দেওয়া আর কি, মানে উল্টে দিয়েছে ওল্ড ডমিনেন্স মানে আগের যে ডমিনেন্স মানে আধিপত্য ছিল, অফ দ্য ব্রাহ্মণ ক্ষেত্রী পণ্ডিত এলিট, হ্যাঁ না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বলছি, ক্ষত্রিয় মানে যেটা বলতে চাইছি, ব্রাহ্মণ বা ক্ষত্রিয় সম্প্রদায়ের যে এলিট সম্প্রদায়, মানে খুব কি বলবো অভিজাত শ্রেণীর যে ডমিনেন্স ছিল, সেটাকে উল্টে দিয়ে মাধেসি থেকে উনি প্রথম লিডার হলেন, বুঝতে পারছেন। তো সেইখানকার কি বলবো এথনিসিটির কথা বলা হচ্ছে, মাধেসি এথনিসিটির থেকে বিলং করেন লিডার ব্যালেন্সা, ঠিক আছে। তো 35 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন। এরপরে দেখুন কি রয়েছে, নিউ দিল্লি মাস্ট হ্যাভ, নিউ দিল্লির নিশ্চয়ই রয়েছে এ গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং, একটা খুব বিশাল একটা বোঝা, মানে বোঝা বলতে এখানে বোঝা বলতে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, মানে বুঝতে পারছে, অফ দ্য প্রায়োরিটিজ মানে অগ্রাধিকারের বিষয়ে, অফ দিস নিউ জেনজি মুভমেন্ট, তাহলে নিউ যে জেনজি মুভমেন্ট হয়েছিল, নতুন যে সেখানে মুভমেন্ট হয়েছিল জেনজি মুভমেন্টে, তার অগ্রাধিকার বিষয়ে ভারত অলরেডি জানে। দ্যাট যেটা, যে জেনজি মুভমেন্টটা কি করেছিল, ব্রড ডাউন মানে নামিয়ে দিয়েছিল বা পতন ঘটিয়েছিল, দ্য কেপি শর্মা ওলি গভর্নমেন্ট ইন 2025, 2025 সালে এই যে কেপি শর্মা ওলির যে সরকার ছিল, সেই সরকারকে ব্রড ডাউন করেছিল, হ্যাঁ না, যেটা পতন করেছিল এই নিউ জেনজি মুভমেন্ট, তার বিষয়ে ভারত খুব ভালোভাবেই জানে, বুঝতে পারছেন। দিস ইজ এটি হলো একটি নিউ লিডারশিপ, একটা এই যে নেপালে বর্তমান যে নতুন লিডার এলেন, উনি হচ্ছে একদম নতুন ধরনের একটা লিডারশিপ, দ্যাট যেটা হ্যাজ নট ইনহেরিটেড, আর যেটা ইনহেরিটেড নয়, ইনহেরিটেড মানে কি? উত্তরাধিকার সূত্রে পাওয়া, মানে আমার বাবার রয়েছে তারপর আমি পেলাম, কিংবা আমার দাদুর কাছ থেকে আমার বাবা পেয়েছিলেন, সেটা হচ্ছে কি একটা ইনহেরিটেড বিষয়, হ্যাঁ না, সম্পত্তির কথা যদি আমি বলি, তো এটা হচ্ছে ইনহেরিটেড। বাট এই যে নতুন লিডারশিপ তৈরি হলো সেখানে, দিস ইজ এ নিউ লিডারশিপ দ্যাট হ্যাজ নট ইনহেরিটেড, যেটা উত্তরাধিকার সূত্রে পাওয়া নয়। দ্য ওল্ড ফরেন পলিসি আন্ডারস্ট্যান্ডিং, যে পুরানো বা আগের যে ফরেন পলিসি বা বিদেশ নীতির যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পাস্ট জেনারেশনস, আগের জেনারেশনের, আগের প্রজন্মের লিডারের, আগের প্রজন্মের যারা নেতা ছিলেন তাদের, দ্যাট কেম থ্রো বা কেম থ্রো দ্য পঞ্চায়েতি মুভমেন্ট, আর সেটা এসেছিল কার মাধ্যমে? পঞ্চায়েত মুভমেন্টের মাধ্যমে এসেছিল। কংগ্রেস অ্যান্ড কমিউনিস্ট পার্টিজ, যার মাধ্যমে তৈরি হয়েছিল, অর দ্য মাওয়িস্ট মুভমেন্ট দ্যাট ওভারথ্রু দ্য মনার্কি, আর সেখানে মাওয়িস্ট মুভমেন্টও হয়েছিল, মাওয়িস্ট মানে মাওবাদী আন্দোলন, বুঝতে পারছেন, নেপালে হয়েছিল। তো সেইখানে যে মনার্কি সিস্টেম ছিল, রাজার ব্যবস্থা ছিল, সেটাকে এই মাওয়িস্ট মুভমেন্ট হয়ে সেটাকে শেষ করেছিল। এর আগে পঞ্চায়েত মুভমেন্ট হয়েছিল, হ্যাঁ না, যেখান দিয়ে নতুন লিডার তৈরি হয়েছিল, নতুন জেনারেশন। এরপর আবার সেখানে জেনজি রিভলিউশন হলো বা জেনজি মুভমেন্ট হলো, বুঝতে পারছেন। তো এখানে কি কি হয়েছিল এখানে আলোচনা করা হয়েছে, সেখানে মাওয়িস্ট মুভমেন্ট হয়েছিল, পঞ্চায়েত মুভমেন্ট হয়েছিল, আর রিসেন্টলি হলো 2025 সালে যে জেনজি মুভমেন্ট, বাস আর কিছুই না, এটা মনে রাখবো। এরপরে কি রয়েছে এখানে দেখুন, ইন দ্যাট সেন্স, এই দিক থেকে দেখতে গেলে দ্য শাহ গভর্নমেন্টস ফরেন পলিসি
সাহা গভর্নমেন্টের যে বিদেশ নীতি ইনক্লুডিং যার মধ্যে রয়েছে ইটস টাইজ উইথ চায়না, মানে নেপালের সম্পর্ক চায়নার সঙ্গে এবং আমেরিকার সঙ্গে, অ্যাজ ওয়েল এজ দ্য ওভার আর্চিং রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, এবং এর সাথে সাথে ওভার আর্চিং মানে হচ্ছে সামগ্রিক বা সর্বব্যাপী সম্পর্ক ভারতের সঙ্গে। এই বিষয়গুলো, এই ফরেন পলিসিটা হচ্ছে ইজ ইয়েট টু বি ফর্মালাইজড, হ্যাঁ না, এখনও পর্যন্ত ফর্মালাইজড হয়নি। ফর্মালাইজড মানে কি, আনুষ্ঠানিক রূপ হওয়া, মানে এই তো নতুন সরকার তৈরি হয়েছে, তো সে কোন দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, কীভাবে ফরেন পলিসিকে মেনটেন করবে, সেটা এখনও পর্যন্ত ফর্মালাইজড হতে পারেনি, বুঝতে পারছেন তো। তো সব দিকে নজর রেখে ব্যালেন্স শাহ এগিয়ে চলছে। ইন দ্য পাস্ট ডিকেড, গত দশকে ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড, ইন্ডিয়া বাড়িয়ে দিয়েছে ইটস ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স টু নেপাল, নেপালের প্রতি ভারতের যে বিকাশগত যে অ্যাসিস্ট্যান্স মানে সুযোগ, মানে সহায়তা, ডেভেলপমেন্টাল উন্নয়ন বা বিকাশের যে সহায়তা সেটা বাড়িয়ে দিয়েছে। বাট কিন্তু ইট অলসো স্ট্রেন্ড, এটা মানে কি বলবো, এখানে স্ট্রেন্ড রয়েছে, স্ট্রেন্ড মানে কি একটা খারাপ দিক বলতে পারেন, বা টানাপোড়ন না, বা তিক্ততা রয়েছে, টেন্স বা ড্যামেজ সিচুয়েশন রয়েছে ইটস টাইজ, হ্যাঁ না, নেপালের সঙ্গে সম্পর্কে। ওভার দ্য কনস্টিটিউশন, দ্য লং ব্লকেড অন বর্ডার ট্রেড অ্যান্ড টেরিটোরিয়াল ইস্যুস, তাহলে নেপালের সঙ্গে কী কী আমাদের সমস্যা রয়েছে, একটা টেরিটোরিয়াল ইস্যু রয়েছে না, সীমা নিয়ে সমস্যা রয়েছে না। আপনারা হয়তো জানেন নেপাল এখন গ্রেটার, কিছুদিন আগে নতুন যে প্রধানমন্ত্রী হয়েছেন উনি গ্রেটার নেপালের একটা মানচিত্র দিয়েছিলেন, তাই না। তো টেরিটোরিয়াল সমস্যা রয়েছে, বর্ডার সমস্যাও রয়েছে, হ্যাঁ না, ব্যবসা বাণিজ্য নিয়ে। তো কিছুদিন আগে লং ব্লকড হয়েছিল বর্ডার ট্রেড নিয়ে, হ্যাঁ না, ব্লকেজ মানে বন্ধ হয়েছিল বর্ডার বাণিজ্য নিয়ে। তো এই সমস্ত কিছু হয়েছে নেপালের সঙ্গে। এজ মেয়র অফ কাঠমান্ডু, মিস্টার সাহা যখন উনি মেয়র হিসেবে ছিলেন, সাহা ওয়াজ নন, সাহাকে জানা যেত, ব্যালেন্স শাহকে, ফর ইজ ওভার্ট ন্যাশনালিজম। ওভার্ট মানে কি, একদম প্রকাশ্য, মানে ওপেন, একদম খোলামেলা। ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ মানে নিজের জাতির প্রতি যে ভালোবাসা, সেটা একদম খোলামেলা প্রকাশ্যে দেখা যেত। ব্যালেন্স শাহ এইরকম মানুষ ছিলেন যখন উনি মেয়র ছিলেন কাঠমান্ডুর। এবং রিজেকশন অফ দ্য হেজিমনি অফ ইন্ডিয়া, এবং রিজেকশন মানে কি, রিজেকশন মানে বাতিল বা প্রত্যাখ্যান। কিসের প্রত্যাখ্যান? হেজিমনি অফ ইন্ডিয়া, ভারতের যে হেজিমনি, ভারতের যে হেজিমনি মানে হচ্ছে এক ধরনের আধিপত্য বলতে পারে না, হেজিমনি, সেটাকেও মানে কি বলবো, সেটারও বিরোধিতা করতেন, রিজেকশন করতেন। অ্যান্ড আদার পাওয়ার্স, এবং বাকি যতগুলো পাওয়ারফুল নেশন রয়েছে সব কিছুর মানে হেজিমনিকে রিজেকশন করতেন এই ব্যালেন্স শাহ। হোয়াইল হিজ ইউজ অফ এ ম্যাপ অফ গ্রেটার নেপাল, যদিও বা যেখানে উনার ইউজ বা ব্যবহার, কিসের ব্যবহার, গ্রেটার নেপাল ম্যাপ, সেটা হ্যাড বিন রেড উইথ সাম কনসার্ন ইন নিউ দিল্লি। আর যদিও এটা হয়েছিল একটা কনসার্ন ভারতের জন্য, ভারতের নিউ দিল্লি মানে আমাদের দেশের রাজধানী, তো ভারতের জন্য একটা কনসার্ন বা চিন্তার বিষয় হয়েছিল, যেহেতু গ্রেটার নেপাল বুঝতে পারছেন অনেক বাড়িয়ে দেখিয়ে দিয়েছিল। দ্য মোদি গভর্নমেন্ট শুড ট্রিট টাইটলি, হ্যাঁ, মোদি গভর্নমেন্ট আমাদের দেশের সরকারকে ট্রিট করতে হবে, ট্রিট মানে কি, এগোতে হবে, হ্যাঁ না, টাইটলি মানে শক্তভাবে, টাইটলি মানে শক্ত মানে ভেবে চিনতে আর কি অ্যাকচুয়ালি। অ্যান্ড পজিটিভলি, একদম ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে, এজ দ্য শাহ গভর্নমেন্ট ফাইন্ডস ইট ফিট, আর যেমনটা শাহ গভর্নমেন্ট ফাইন্ডস ইটস ফিট, এটার মানে হচ্ছে কি, স্বাভাবিক হওয়া না, স্থির হওয়া, মানে ধীরে ধীরে যে সরকার ধীরে ধীরে স্থির হবে তেমনভাবে ইন্ডিয়াকেও এগোতে হবে, সম্পর্ক ঠিক রাখতে হলে। কিন্তু অফার ইন্ডিয়াজ ফুল সাপোর্ট ইন ডিলিং উইথ নেপালস ইমিডিয়েট চ্যালেঞ্জেস, এবং কিন্তু ইন্ডিয়াকে এক তো ট্রিট করতে হবে, হ্যাঁ, ট্রিট করা উচিত বা এগোনো উচিত ভেবে চিনতে, আবার ইন্ডিয়াকে অফারও করা উচিত, হ্যাঁ না, কি অফার করা উচিত, ইন্ডিয়াজ ফুল সাপোর্ট, ভারত একদম সম্পূর্ণ সহযোগিতা, কিসের উপরে, নেপালের যে বর্তমান যে চ্যালেঞ্জেস রয়েছে, অসুবিধা রয়েছে, সেগুলোকে ডিল করার উপরে, না, যাতে নেপাল সেগুলোতে ডিল করতে পারে, তার সমস্যাগুলোতে ভারতকে সহায়তা করা উচিত, তাহলে আরও ভালো সম্পর্ক তৈরি হবে, রাইটার এখানে বলতে চাইছেন। অ্যামং দোজ আর দ্য ইম্প্যাক্টস, তাহলে ইম্প্যাক্টস, অ্যামং দোজ মানে অনেকগুলোর মধ্যে দ্য ইম্প্যাক্টস আর, হ্যাঁ, এগুলো ঘুরিয়ে ইনভার্জন করা হয়েছে, দ্য ইম্প্যাক্টস আর কার ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার ইন ওয়েস্ট এশিয়া, তাহলে ওয়েস্ট এশিয়াতে যে যুদ্ধ হচ্ছে তার যে প্রভাব, হ্যাঁ না,
সেই প্রভাবগুলো হোয়ার নেপাল উইল নিড হেল্প উইথ ফুয়েল অ্যান্ড ফার্টিলাইজার ইম্পোর্টস, আর যেখানে নেপালের ফুয়েলের দরকার হচ্ছে, হ্যাঁ না, ফুয়েল মানে ক্রুড অয়েল আর কি, পেট্রোল ডিজেল এইসবের, আর ফার্টিলাইজার আমরা জানি ফার্টিলাইজার ওয়েস্ট এশিয়া থেকে আসে। তো ওয়েস্ট এশিয়া থেকে যে ফার্টিলাইজার আসে, ফুয়েল আসে, সেগুলো সমস্যা হচ্ছে। তো এগুলো ভারতকে দেওয়া উচিত, সাহায্য করা উচিত, হ্যাঁ না, নেপালকে, বুঝতে পারছেন। তাহলে এমং দোষ তাদের মধ্যে কি কি, তাদের মধ্যে রয়েছে ফুয়েল, ফার্টিলাইজার ইম্পোর্টস, হ্যাঁ না, সেই সব সমস্যাগুলো, যে ওয়েস্ট এশিয়াতে যুদ্ধ হওয়ার ফলে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেখানে সাহায্য করতে হবে। অ্যাপ্রক্সিমেটলি 14% অফ নেপালস পপুলেশন, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 14% নেপালের জনগণের, অ্যাবাউট 3.5 মিলিয়ন ওয়ার্ক অ্যাব্রোড, যারা কাজ করে বাইরে, এবং দ্য কান্ট্রি ইজ ডিপেন্ডেন্ট অন রেমিটেন্সেস, আর সেই নেপাল ডিপেন্ড করে মানে নির্ভর করে রেমিটেন্সেস, রেমিটেন্স মানে বাইরে থেকে যে টাকা আসে তাকে রেমিটেন্স বলা হয়, অ্যান্ড ট্যুরিজম রেভিনিউ মানে সেখানের মানুষ যে ঘুরতে যায়। তাহলে ট্যুরিজম আর রেমিটেন্স এই দুটো হচ্ছে মেজর সোর্স অফ ইনকাম নেপালে, বুঝতে পারছেন, এটাও মনে রাখবেন। নিউ দিল্লি কুড অলসো রিকনসিডার, নিউ দিল্লিকে এটা আবার রিকনসিডারও করতে হবে, হ্যাঁ, পুনর্বিবেচনা করতে হবে, রিকোয়েস্ট ফ্রম প্রিভিয়াস নেপালি গভর্নমেন্টস টু অ্যালাউ ওভারফ্লাইট ফর নিউ নেপালি এয়ারপোর্টস। তাহলে কি, যে নেপালি গভর্নমেন্টস, নেপালের যে আগের যারা সরকার ছিল তারা যে বলেছিল আর কি, না, তারা রিকোয়েস্ট করেছিল ভারতকে কি অ্যালাউ করতে, অনুমতি দিতে ওভারফ্লাইট মানে এই যে কি বলবো, উড়াজাহাজ আর কি, উড়াজাহাজ ফর নিউ নেপালি এয়ারপোর্টস, না, নিউ নেপালি এয়ারপোর্টসের জন্য মানে কি বলবো, আমাদের যে বিমান চলাচল সেটাকে অ্যালাউ করার কথা বলছে। রিডিউস রেস্ট্রিকশনস অন পারচেজিং নেপালি পাওয়ার প্রোডাক্ট উইথ থার্ড কান্ট্রি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড টু আপডেট দ্য বায়োলেটারাল ফ্রেন্ডশিপ ট্রিটি। তাহলে আরও কী করতে হবে, রিডিউস করতে হবে মানে কমাতে হবে, কি কমাতে হবে, রেস্ট্রিকশন মানে বাধা কমাতে হবে, কিসের উপরে, পারচেজিংয়ের ক্ষেত্রে, পারচেজিং মানে কেনার ক্ষেত্রে, কি কেনার ক্ষেত্রে, নেপালি পাওয়ার প্রোডাক্ট। তাহলে নেপালি যে পাওয়ার প্রোডাক্ট রয়েছে সেইগুলো কেনার ক্ষেত্রে মানে বাধাকে কমাতে হবে। উইথ থার্ড কান্ট্রির অ্যাসিস্ট্যান্স, উইথ থার্ড কান্ট্রি মানে এখানে তৃতীয় কোনো দেশের অ্যাসিস্ট্যান্স মানে সহায়তা, তাহলে হ্যাঁ, তৃতীয় কোনো কান্ট্রির সহায়তার সঙ্গে নেপালকে মানে নেপালি প্রোডাক্টের পারচেজিং পাওয়ারকে বাধা কমাতে হবে, মানে কিনা বাড়াতে হবে আর কি। অ্যান্ড টু আপডেট দ্য বায়োলেটারাল রিলেশনস ট্রিটি, এবং নেপালের সঙ্গে যে বায়োলেটারাল ট্রিটি দ্বিপাক্ষিক চুক্তিও বাড়াতে হবে। তারপরে কি রয়েছে দেখুন, খুবই সিম্পল, তাই আমি ডিসকাস করছি না। ডিফারেন্সেস ডিলেড মানে মতভেদের যে একটা ডিলেড মানে দেরি হচ্ছে আর কি, বিলম্ব করছে। নিউ দিল্লিজ ইনভিটেশন ইন 2024 টু মিস্টার ওলি আপন হিজ ইলেকশন। আচ্ছা, ডিফারেন্সেস ডিলেড নিউ দিল্লিজ ইনভিটেশন ইন 2014, 2024 সালে ভারতের যে ইনভিটেশন মানে নিমন্ত্রণ ডিলে হয়েছিল, কাকে নিমন্ত্রণ করতে, টু মিস্টার ওলিকে আপন হিজ ইলেকশনের পর, যার কারণে কি হয়েছিল, হি ইভেনচুয়ালি ভিজিটেড বেজিং ফার্স্ট। বেজিং কি, বেজিং জানেন, বেজিং হচ্ছে চায়নার রাজধানী। তাহলে কি হয়েছিল, কেপি শর্মা ওলি চায়না চলে গেছিলেন, যেহেতু আমরা দেরি করেছিলাম ইনভাইট করতে, উনি চায়না চলে গেছিলেন, না, আগের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন। ইট ইজ টাইম টু কুইকলি ইনভাইট, আর এই কারণে রাইটার বলছেন এখন আমাদেরকে তাড়াতাড়ি ইনভাইট করতে হবে মিস্টার শাহকে টু ভিজিট দিল্লি অ্যাট দ্য আর্লিয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার শাহ যেন ইন্ডিয়াতে আসেন। অ্যান্ড ফর দিল্লি অ্যান্ড কাঠমান্ডু টু মুভ ফরওয়ার্ড, হ্যাঁ না, পুটিং নেইবার্স ফার্স্ট ইন সাউথ এশিয়া। আর হ্যাঁ, আর এইভাবে কি হবে, এইভাবে ভারত এবং নেপালের সম্পর্ক ভালো হয়ে যাবে, নেইবার ফার্স্ট হবে, হ্যাঁ, সাউথ এশিয়াতে। আমরা তো সাউথ এশিয়ান কান্ট্রি, এশিয়ার দক্ষিণ দিকে রয়েছি, হ্যাঁ না, সাউথের দিকে। সার্কের নাম মনে পড়ে, সার্কের ফুল ফর্ম কি আপনারা নিজে কমেন্ট করবেন, ঠিক আছে। তো এবং কতগুলো দেশ রয়েছে সার্কে, এক্সাম পারপাসে। তো এটাই ছিল এডিটোরিয়াল, খুবই সহজ একটা এডিটোরিয়াল। তো নতুন প্রধানমন্ত্রী হয়েছেন নেপালে, তো নেপালের যেহেতু প্রধানমন্ত্রী হয়েছেন, তো তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়াতে ইনভাইট করা ভালো, যাতে উনি অন্য দেশে না চলে যান, আমাদের সম্পর্ক ভালো হবে নেপালের সাথে, এই সব বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এবার ডাউনলোড করে পড়ে নেবেন পিডিএফটা, অনেক কিছু শিখতে পারবেন, নিজে ট্রাই করবেন। আর এখানে আমি ইম্পর্টেন্ট ভোকাবুলারি দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। আর কিছুই না, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুবই সিম্পল একটা এডিটোরিয়াল, তাই না?